নমস্কার বন্ধুরা, রুদ্র ইউপিএসসিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অরিজিৎ রুদ্র। আজকে আমরা পড়ব 2025 সালের জানুয়ারি মাসের ইন্টারন্যাশনাল রিলেশনের পার্ট নাম্বার 2। এবার আজকে আমাদের প্রথম টপিক যেটা হলো ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইন্ডাস ওয়াটার ট্রিটি কেন নিউজে রয়েছে সেটা এখানে ইম্পর্টেন্ট না, কারণ এরপরে সেম জিনিস আমরা মে মাসে পড়ব, আর এর থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে আরও এই ইন্ডাস ওয়াটার ট্রিটি রিলেটেড। ফলে নিউজ আমাদের কাছে এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কী জিনিস, যে ইন্ডাস নদী কোথা থেকে গিয়েছে, কোন কোন নদী আমাদের ইন্ডিয়ার ইউজ করতে পারবে, কোন কোন নদী পাকিস্তানের আন্ডারে রয়েছে, মানে পাকিস্তানের ইউজিং রাইট রয়েছে, এবং এই ট্রিটির টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী। তো প্রথমে ইন্ডাস ওয়াটার ট্রিটি কে নেগোশিয়েট করিয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে? ওয়ার্ল্ড ব্যাংক। 1960-তে এই ট্রিটি নেগোশিয়েটেড হয়, মিডিয়েটেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। ওয়াটার ইউজেস রাইট কি, যে ইস্টার্ন রিভার্স এবং ওয়েস্টার্ন রিভার্স দুটো ভাগে এটাকে ভাগ করা হয়। ইন্ডাস নদীর 6টা টোটাল মেন স্ট্রিম যে 6টা রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। ইস্টার্ন রিভার্সের দায়িত্ব আসে, মানে ইউজিং রাইট আসে ইন্ডিয়ার উপরে, এবং ওয়েস্টার্ন রিভার্সের যায় পাকিস্তানের উপরে। ফলে একটা খুব এখান থেকে কোশ্চেন উঠে আসে যে পাকিস্তানের আন্ডারে কোন কোন নদী রয়েছে। পাকিস্তানের আন্ডারে রয়েছে ইন্ডাস, ঝেলাম আর চেনাব, আর ইন্ডিয়ার আন্ডারে রয়েছে রাবি, বিয়াস আর সতলুজ। মনে রাখবেন কি করে, একটা শর্ট ট্রিক হলো পাকিস্তানের কাছে রয়েছে আমাদের ইন্ডিয়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা মনে রাখবেন, CJI। পাকিস্তানের কাছে রয়েছে CJI, সি ফর চেনাব, জে ফর ঝেলাম, আই ফর ইন্ডাস। আর ইন্ডিয়ার কাছে কি কি রয়েছে? রাবি, বিয়াস, সতলজ। এইবার এই যে পাকিস্তানের ইউজিং রাইট রয়েছে যে CJI এর উপরে, তার মধ্যে ইন্ডিয়া কিছু কিছু, এই নদীগুলো যেহেতু ইন্ডিয়ার উপর থেকে উৎপত্তি হয়েছে এবং পাকিস্তান তারপরে গিয়েছে, ফলে ইন্ডিয়ারও কিছু কিছু ইউজিং রাইট রয়েছে। কি কি? নন কনজারভেটিভ ইউজিং রাইটস লাইক নেভিগেশন, floating of timber or other property, flood protection, flood control, fishing or fish culture। এই সমস্ত কাজ ইন্ডিয়া করতে পারবে। এছাড়া ডোমেস্টিক ইউজ, যে কোনো কাজে ইউজ করতে পারবে ডোমেস্টিক্যালি। নন কনজারভেটিভ ইউজ, এগ্রিকালচারাল ইউজ, জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এই সমস্তগুলো তৈরি করতে পারবে। কিন্তু ইন্ডিয়ার দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যদি আজকে চাই যে আচ্ছা আমার চেনাব নদীতে প্রচুর বেশি জল হয়ে গেছে, আমি সেই জলটাকে ডাইভার্ট করে আমি রাজস্থানে নিয়ে আসবো, সেটা ইন্ডিয়া পারবে না। এই টাইপের, মানে ইন্ডিয়া জল ডাইভার্ট করতে পারবে না বা ড্যাম বানিয়ে জল বেঁধে রাখতে পারবে না, কিন্তু রান অফ দ্য রিভার যে প্রজেক্ট, যে ইন্ডিয়া একটা জায়গায় একটা ঝেলাম বা চেনাব নদীর উপরে বা ইন্ডাস নদীর উপরে একটা ড্যাম বানাতে পারবে না, কিন্তু একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাতে পারবে, যেটার মাধ্যমে ইন্ডিয়া ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে, কিন্তু আলাদা করে ড্যাম বন্ধ করে পাকিস্তানের জল বন্ধ করতে পারবে না। এইটা হলো এই ট্রিটির টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আসছে। আর এটা পৃথিবীর একমাত্র ট্রিটি যেখানে আপার রিপেরিয়ান কান্ট্রির কাছে অল্প রাইটস রয়েছে এবং লোয়ার রিপেরিয়ান কান্ট্রির কাছে বেশি বেশি রাইট রয়েছে। আপার রিপেরিয়ান, লোয়ার রিপেরিয়ান মানে কি? আপার রিপেরিয়ান মানে ধরুন একটা নদী এখান থেকে উৎপন্ন হয়েছে, হয়ে বয়ে এরকমভাবে সাগরে মিশছে, ঠিক আছে? এইবার এই উৎপন্ন হওয়ার পরে যে দেশের মধ্যে দিয়ে প্রথম প্রবাহিত হচ্ছে বা যেই এরিয়ার মধ্যে দিয়ে প্রথম প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় আপার রিপেরিয়ান। আর যেটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিশছে সেটা হলো লোয়ার রাইপেরিয়ান। এইবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যে সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় কি, এই একটা ট্রিটি বাদ দিয়ে ওয়ার্ল্ডের সমস্ত ট্রিটির ক্ষেত্রে যারা আপার রিপেরিয়ান কান্ট্রি থাকে বা স্টেট থাকে তাদের ট্রিটিতে রাইটস বেশি দেওয়া থাকে এবং লোয়ার রিপেরিয়ান কান্ট্রিজের কাছে রাইটস কম থাকে। এই একমাত্র ট্রিটি যেটা হলো ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেখানে আপার রিপেরিয়ান যে কান্ট্রি সে ইউজ করতে পারবে কেবলমাত্র 30% জল, এবং যে লোয়ার রিপেরিয়ান কান্ট্রি মানে পাকিস্তান সে ইউজ করতে পারবে 70% জল। ফলে এটা একমাত্র ট্রিটি যেটা এরকম আনবায়াসড ধরনের তাতে মেকানিজম রয়েছে। এবার এটার যদি কোনো এই ট্রিটি রিলেটেড যদি কোনো
প্রবলেম হয় বা কোনো কমিউনিকেশন করার দরকার হয়, সেটা কি করে হবে, তার জন্য একটা পার্মানেন্ট ইন্ডাস কমিশন তৈরি হবে দুই দেশেই। সেই পার্মানেন্ট ইন্ডাস কমিশন দুই দেশের মধ্যে এইটি নদী রিলেটেড কোনো যে ইনফরমেশন শেয়ারিং বা এই টাইপের কোনো কিছু এই পার্মানেন্ট কমিশন ইন্ডাস কমিশনের মাধ্যমে হয়ে থাকবে। এইবার কি, যে যদি কোনো ডিসপিউট হয় দুটো দেশের মধ্যে এই জল শেয়ারিং নিয়ে বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে বা কোনো কারণে যদি কোনো ডিসপিউট হয় এই ইন্ডাস রিভার রিলেটেড বা ট্রিটি রিলেটেড, তাহলে তার জন্য 3 লেভেল মেকানিজম দেওয়া রয়েছে, মানে 3টে লেভেলে। প্রথম লেভেলে যদি না সলভ হয় তাহলে দ্বিতীয় লেভেল, দ্বিতীয় লেভেলে না সলভ হলে তৃতীয়, তৃতীয়তে না সলভ হলে তখন আর কিছু করার নেই। ফলে প্রথম কোন লেভেল দেওয়া রয়েছে, প্রথমে হলো পার্মানেন্ট ইন্ডাস কমিশন। আর কমিউনিকেট করার জন্য যে পার্মানেন্ট ইন্ডাস কমিশন ছিল সেটাকেই ধরা হবে যে এটাই প্রথম বডি যেটা নিজেদের মধ্যে কোনো ডিসপিউট হলে সেটাকে সলভ করে নেবে। যদি পার্মানেন্ট ইন্ডাস কমিশন না সলভ করতে পারে তাহলে একজন নিউট্রাল এক্সপার্টের কাছে যাওয়া হবে। নিউট্রাল এক্সপার্ট কি জিনিস, এটা মানে একজন ধরুন ব্যক্তি বা একটা কমিটি, যেখানে মানে দুজন দেশ সেই কমিটির কাছে বা সেই ব্যক্তির কাছে যাবে, সেটা অ্যাপয়েন্ট করবে কে, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু এই টিটিটা নেগোশিয়েট করিয়েছিল, অথবা দুই দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান তারা দুজনে মিলে একটা আলোচনার মাধ্যমে এই নিউট্রাল এক্সপার্ট তাকে নিয়োগ করতে পারে। এবং থার্ডে চলে আসছে কোর্ট অফ আরবিট্রেশন। 7 মেম্বার একটা কোর্ট অফ আরবিট্রেশন তৈরি হবে, যেটা এই যদি নিউট্রাল এক্সপার্টও সেই সমস্যার সমাধান না করতে পারে তাহলে কোর্ট অফ আরবিট্রেশনে গিয়ে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার এই ইন্ডাস ওয়াটার ট্রিটির চ্যালেঞ্জেস কি রয়েছে। প্রথম চ্যালেঞ্জ হলো যে পাকিস্তানস অপোজিশন টু ইন্ডিয়াস প্রজেক্ট। ইন্ডিয়া রান অফ দ্য রিভার প্রজেক্ট তৈরি করতে পারবে, হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে, যেটা ইন্ডিয়া করছে। পাকিস্তান ইন্ডিয়া যে কোনো প্রজেক্ট শুরু করুক তাতে পাকিস্তান প্রথমে অবজেকশন জানিয়ে দিচ্ছে যে আমাদের জলের পরিমাণ কমে যাবে, আমরা জল পাবো না। এই রিলেটেড সমস্ত অবজেকশন পাকিস্তান প্রথমেই জানিয়ে দেয়। কোনো ইন্ডিয়া ভালো করুক মন্দ করুক পাকিস্তানের দরকার নেই, পাকিস্তান প্রথমেই এসে অবজেকশন জানিয়ে দেবে। কোন কোন ক্ষেত্রে অবজেকশন জানিয়েছে তার কিছু এক্সাম্পল, যেমন কিষান গঙ্গা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, এটা কোন নদীর উপরে রয়েছে, ঝেলাম নদীর উপরে। আর রাটেল হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, এটা কোথায় রয়েছে, চেনাব রিভারের উপরে। এই দুটো ইনফরমেশন মনে রাখবে। তাছাড়া এখানে মোটামুটি সমস্ত ইনফরমেশনই ইম্পর্টেন্ট। এছাড়া কি রয়েছে, এনভায়রনমেন্টাল কনসার্ন রয়েছে চ্যালেঞ্জেসের মধ্যে। এনভায়রনমেন্টাল কনসার্নস কি, যে ক্রমাগত মানে যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে গ্লেশিয়ার মেল্টিংয়ের হার তাড়াতাড়ি মানে বেড়ে যাচ্ছে। আগে যদি মানে 5 ইউনিট জল রিলিজ করতো একটা গ্লেশিয়ার, এখন 50 ইউনিট জল রিলিজ করছে। তার ফলে চান্সেস কি, যে রিভার যেই পথে যাচ্ছিল আগে, সেই রিভার কোর্স চেঞ্জ হয়ে যেতে পারে। এটা একটা বিরাট বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এই আইডাব্লিউটিতে। এছাড়া কি, ইন্ডিয়ার গ্রোয়িং নিড, ইন্ডিয়ার পপুলেশন বাড়ছে, ইন্ডিয়া ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস কান্ট্রি। আর আমাদের যখন পপুলেশন বাড়ছে তখন আমাদের জলের প্রয়োজনও বাড়বে। এবং ইন্ডিয়া একটা ওয়াটার স্কেয়ার্স কান্ট্রি, মানে যেখানে জলের মানে সমস্যা রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে জলের সমস্যা। ইন্ডাস রিভার যেখান থেকে যাচ্ছে তার পাশেই রয়েছে রাজস্থান, পাঞ্জাব, দুটো জায়গাতেই জলের নানান রকম সমস্যা। হরিয়ানা রয়েছে, চণ্ডীগড় রয়েছে, জলের সমস্যা রয়েছে, দিল্লি রয়েছে। ফলে ইন্ডিয়ার পপুলেশন বাড়ছে কিন্তু ইন্ডিয়া জল ইউজ করতে পারছে না, কারণ 30% জল তো আমরা এই ইন্ডাস ওয়াটার ট্রিটিতে পাকিস্তানকে দিয়ে রেখে দিয়েছি, মানে 70% দিয়ে রেখেছি এবং 30% আমাদের কাছে। ফলে ইন্ডিয়ার গ্রোয়িং পপুলেশনের উপরে এবং এক্সপ্যান্ডিং এগ্রিকালচার, যত পপুলেশন বাড়বে তত এগ্রিকালচারের প্রয়োজন পড়বে, তত জলের প্রয়োজন পড়বে, পানীয় জলের প্রয়োজন পড়বে। আমাদের প্রতিদিন আমরা কতটা জল ইউজ করি সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ফলে যত পপুলেশন বাড়ছে আমাদের তত জলের প্রয়োজন বাড়ছে, কিন্তু ভূগর্ভস্থ জল যখন কমে আসছে তখন আমাদের কাছে উপায় হলো নদীর থেকে জল নেওয়া। ফলে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা 30% জল নিয়ে আমরা আর শান্ত থাকতে পারি না। সিকিউরিটি অ্যান্ড পলিটিক্যাল প্রেশার, ইন্ডিয়ান লিডাররা এর আগেও বহুবার বলে এসছে যে পাকিস্তান যে পলিসি ইউজ করছে যে ইন্ডিয়াকে 1000 কার্স দাও বিভিন্নভাবে, যাতে টেররিস্ট অ্যাটাক বলো, কি বলে আতঙ্কবাদী হামলা বলো,
মানে টেরিস্ট অ্যাটাক আতঙ্কবাদী হামলা একই হলো, মানে বিভিন্ন রকমভাবে টেরিস্ট অ্যাটাকের মাধ্যমে বা বোম ব্লাস্টের মাধ্যমে ইন্ডিয়াকে থাউজেন্ড কাট দেওয়া, যাতে ইন্ডিয়া কোনোদিন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে। তা ইন্ডিয়ান লিডারদের একটাই বক্তব্য, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার, যে একই সাথে তুমি বলবা যে ব্লাডও আমাদের বইবে এবং জলও আমরা তোমাকে দেব, সেটা সম্ভব না। এইটা এই তিন চারটে ইস্যু এই ইন্ডাস ওয়াটার ট্রিটিতে সব থেকে প্রধান হয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার এটারই একটা এক্সাম্পল দেখা যাবে যখন আমরা পড়বো মে মাসের ম্যাগাজিন। সেখানে আইডাব্লিউটিতে আমরা জানি যে পেহেলগাম অ্যাটাকের পরে ইন্ডিয়া জল প্রবাহ রিলেটেড যে সমস্ত ইন্ডিয়া মেজার নিত, সেটাতে ইন্ডিয়া কিছুটা রিল্যাক্সেশন এনেছে এবং ইন্ডিয়া আপাততই ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে অ্যাবিয়ান্সে রেখে দিয়েছে। মানে আমরা আবার পুনরায় বিচার করব যে টিটিটা আমাদের জন্য সঠিক না ভুল, না আমরা টিটিটা থেকে বেরিয়ে আসতে পারি, টিটিটা কন্টিনিউ করতে পারি, কি করব না করব সেটা আমরা আপাতত চিন্তাধীন রেখেছি। এবার ওয়ে ফরওয়ার্ড কি, যে আমাদের একটা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট অ্যাডাপ্টেশন করতে হবে, যে ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট আমাদের একটা এরকম অ্যাপ্রোচ নিতে হবে যে দুজনে মিলে একটা কমিটি তৈরি করা হবে, তাতে ক্লাইমেট এবং রিভার কী করে ম্যানেজ করা যায়, বেসিনে পরিবর্তন, রিভার কোর্স পরিবর্তন, তাহলে সেটা সাস্টেনেবল ওয়াটার ইউজ, সেই রিলেটেড আমাদের একটা কমিটি, দুই দেশের মিলে একটা কমিটি তৈরি করা উচিত। এবং কি যে আমাদের কিছু ওয়ার্ল্ডের প্রিন্সিপাল রয়েছে, যেমন ইউএন ওয়াটার কনভেনশনে ইকুইটেবল রিসার্চ, ইকুইটেবল অ্যান্ড রিজনেবল ইউটিলাইজেশন অ্যান্ড নো হার্ম প্রিন্সিপাল রয়েছে, সেরকম কিছু প্রিন্সিপাল ফলো করা উচিত। এবং ট্রান্সপারেন্সি অ্যান্ড ডাটা শেয়ারিং, ট্রান্সপারেন্সি অ্যান্ড ডাটা শেয়ারিং কি, যে নদীর জল কখন বাড়ছে, নদীর জল কখন কমছে, নদীতে কি প্রবলেম হতে পারে, মানুষের যাতে এগ্রিকালচারে সুবিধা হতে পারে, এই রিলেটেড ইন্ডিয়ার কাছে কিছু ডেটা থাকবে, পাকিস্তানের কাছে কিছু ডেটা থাকবে, এবং যাতে দুই দেশ নিজেদের মধ্যে একটা ডেটা শেয়ারিং মেকানিজম তৈরি করতে পারে, এটার দিকে আমাদের ফোকাস করা উচিত। এছাড়া এখানে তিনটে চারটে রুল দেওয়া রয়েছে, যে সারা বিশ্বে এরকম নদী তো আর দেশের বর্ডার মানে না, যে আমি ইন্ডিয়াতে তৈরি হচ্ছি ফলে ইন্ডিয়াতেই চলে যাব আর সাগরে মিশবো, এরকম তো বর্ডার মানে না। নদী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বহু দেশের মধ্যে দিয়ে তিনটে চারটে পাঁচটা ছটা 10টা পর্যন্ত এরকমও হয় যে দেশের মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। ফলে সারা বিশ্বে কিছু প্রিন্সিপাল রয়েছে যার মাধ্যমে দেশরা ডিসাইড করে যে আচ্ছা এই প্রিন্সিপালের থ্রু আমরা ডিসাইড করব যে আমরা নিজেদের মধ্যে ওয়াটার কী করে শেয়ার করব, কারণ ওয়াটার একটা রিসোর্সের মধ্যে আসে। সেরকম কিছু প্রিন্সিপাল আপনি এখানে শুধু মনে রাখবেন নামগুলো, এর সম্বন্ধে আপনাকে জানতে হবে না, মানে প্রিন্সিপালে কী বলা রয়েছে জানার দরকার নেই, শুধু নামটা মনে রাখবেন। একটা হলো হেলসকি প্রিন্সিপাল, হেলসকি রুলস, একটা হলো হেলসকি কনভেনশন, আর একটা হলো ইউএন কনভেনশন অফ দ্য ল অফ নন নেভিগেশনাল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস 1997। এই ট্রিটিরই ওয়াটার কনভেনশন বলা হয়, এটা ইউএন ওয়াটার কনভেনশন। এই ট্রিটিরই দুটো প্রিন্সিপাল রয়েছে, ইকুইটেবল অ্যান্ড রিজনেবল ইউজ অ্যান্ড দ্য অব্লিগেশন নট টু কজিং সিগনিফিকেন্ট হার্ম, অর এটাকে বলা হয় নো হার্ম প্রিন্সিপাল। ব্যাস এই জিনিসটা থেকে এইটুকুখানি মনে রাখলেই চলবে। তো আমাদের দ্বিতীয় যে আজকের টপিক সেটা হলো অকাস। অকাসটা কি জিনিস? অকাসটা হলো তিনটে দেশের মধ্যে একটা সিকিউরিটি এগ্রিমেন্ট, যে সিকিউরিটি এগ্রিমেন্ট বিভিন্ন টাইপের হতে পারে, যেমন নেটো একটা সিকিউরিটি এগ্রিমেন্ট। নেটোতে যেমন বলা রয়েছে যে নেটোতে যে মেম্বাররা থাকবে তাদের যে কোনো একজনের উপরে আক্রমণ বাকিদের উপরেও আক্রমণ ধরা হবে। তেমন ইন্ডিয়া ইউএসের সিকিউরিটি কিছু ট্রিটি রয়েছে, যেমন কি যে আমেরিকার নেভি যদি কোনো জায়গায় যায় বা ইন্ডিয়ান নেভি যদি কোনো জায়গায় ট্রাভেল করতে করতে মনে করে যে তার মধ্যে রিপেয়ারিংয়ের বা ফিউলিংয়ের প্রয়োজন, এবং তার আশেপাশে যদি কোনো ইন্ডিয়ান বেস থাকে, মিলিটারি বেস বা ইন্ডিয়ান নেভাল বেস থাকে, তাহলে আমেরিকান বা ইন্ডিয়ান নেভি সেখান থেকে নিজেদের রিপেয়ারিং ফিউল এই সমস্ত ভরতে পারবে। এই টাইপের বিভিন্ন টাইপের ট্রিটি থাকে। তেমনই অকাস একটা ট্রিটি, যেখানে বলা হচ্ছে ট্রিটিটা প্রথমত কাদের মধ্যে, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এইখানে এই দুটো হলো নিউক্লিয়ার পাওয়ার স্টেটস, নিউক্লিয়ার বোম রয়েছে এদের কাছে, নিউক্লিয়ার বোমা এবং নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে। এই দুটো স্টেট মিলে অস্ট্রেলিয়াকে
নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন দেবে। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন কি জিনিস, যে সাবমেরিন হয় এক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন আর একটা হয় নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। পার্থক্য কোথায়, কেন বা এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, এই একটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন দেবে, এটা কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেল? প্রথমত, যে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন হলো জলের তলায় থাকবে, কিন্তু তাকে থেকে থেকে উপরে আসতে হয় ফিউল নেওয়ার জন্য, কারণ একটা সাবমেরিন প্রচুর বড় হয়, তাকে সে তার মধ্যে যত রকম এনার্জি রিলেটেড কাজ হবে সবটাই ডিজেল থেকে আসবে এবং সে চলবে সমস্ত কিছু, ওই তাকে ডিজেল রিলেটেড কাজ করতে হবে এবং ফিউলটা ফিল করার জন্য তাকে বারবার উপরে আসতে হবে, মানে সি সারফেসে আসতে হবে, সমুদ্রের উপরে আসতে হবে। ফলে একটা সাবমেরিন কেন সমুদ্রে ডিপ্লয় হয়, যাতে সমুদ্রের তলে দিয়ে যখন যাবে শত্রুপক্ষ কোনোভাবেই না জানতে না পারে যে সাবমেরিন কোথায় রয়েছে, চুপিসারে সমুদ্রপথে আমরা চলে যাব, এই জন্য সাবমেরিন তৈরি হয়। এবার ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে যেহেতু বারবার বারবার করে উপরে আসতে হয়, সি সারফেসে আসতে হয়, ফলে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের দিকে কান্ট্রিজরা এগোয়। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের সুবিধা কি, যে এটা কয়েক মাসের জন্য সি সারফেসে না এসে এটা নিজের কাজ চালাতে পারে, ওই জন্য কান্ট্রিরা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের দিকে এগোচ্ছে। এইবার নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এইটা সেই দেশের কাছেই থাকবে যেই দেশের কাছে নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে। নিউক্লিয়ার টেকনোলজি কি, যে ইউরেনিয়ামকে এনরিচ করে আমরা যে নিউক্লিয়ার বম বানাতে পারি বা নিউক্লিয়ার ফিউল বানাতে পারি, সেই ইউরেনিয়াম এনরিচ করার টেকনোলজি এটা যার কাছে থাকবে এবং নিউক্লিয়ার টেকনোলজি যার কাছে থাকবে তার কাছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আসতে পারে। এইবার যে দেশ এই নিউক্লিয়ার পাওয়ার্ড হয়ে যাবে বা সাবমেরিন টেকনোলজি চলে আসবে, তার কাছে অটোমেটিক্যালি ইউরেনিয়াম এনরিচ করার টেকনিক চলে আসবে, এর থেকে সে নতুন বোম বানাতে পারবে। ফলে অস্ট্রেলিয়া আমরা জানি কি, যে একটা নন নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, তার কাছে যদি এই বোম বানানোর টেকনিক চলে আসে, তাহলে নিউক্লিয়ার পলিফারেশন হতে পারে। পলিফারেশন মানে কি, যে আরও একটা দেশের কাছে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে, সেটা ওয়ার্ল্ড পিসের ক্ষেত্রে খুব একটা ভালো জিনিস না। এই জন্যই এই ট্রিটিটা এতটা ইম্পর্টেন্ট। এবার আমেরিকার ইউনাইটেড কিংডম কি করছে, যে তারা এই যে নিউক্লিয়ার টেকনোলজি এইটা অস্ট্রেলিয়াকে ফ্রিতেই বলা যায় যে প্রোভাইড করে দিচ্ছে। এই নিউক্লিয়ার টেকনোলজিটা খুবই একটা সাংঘাতিক জিনিস বিশ্বর ক্ষেত্রে, সেটা তারা অস্ট্রেলিয়াকে প্রোভাইড করছে, এই জন্য এই ট্রিটিটা এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ফলে এখানে দেখবো যে ট্রিটির দুটো পিলার কি কি, একটা হলো কম্পোজ অফ টু পিলার্স। পিলার ওয়ান কি, টু সাপোর্ট অস্ট্রেলিয়া ইন অ্যাকোয়ারিং কনভেনশনাল আর্মড নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনকে অ্যাকোয়ার করতে সাহায্য করবে। ইট উইল মেক অস্ট্রেলিয়া দ্য 7th নেশন in the world to operate on nuclear power submarine after US, UK, France, চায়না, ইন্ডিয়া, রাশিয়া। ফলে এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যে যে সমস্ত দেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে তাদের মধ্যেও সবার কাছে এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের টেকনোলজি নেই। যেমন কি পাকিস্তানের কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে কিন্তু এই সাবমেরিন নেই, যেমন কি নর্থ কোরিয়ার কাছে রয়েছে, ইসরায়েলের কাছে অঘোষিতভাবে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু এই সাবমেরিনের টেকনোলজি তাদের কাছে নেই, শুধু ইউএস, ইউকে, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, রাশিয়া। তাহলে এর থেকে আরেকটা জিনিস, যে ইন্ডিয়ার কাছে কি রয়েছে, হ্যাঁ ইন্ডিয়ার কাছে রয়েছে এই টেকনোলজি, এবং এই 6টা দেশের পরে অস্ট্রেলিয়া প্রথম দেশ, 7ম দেশ হয়ে যাবে যার কাছে নিউক্লিয়ার বম তো নেই কিন্তু এই টেকনোলজি রয়েছে। পিলার টুতে কি বলছে, যে ফোকাস অন দেখতেই পাচ্ছি না, ফোকাস অন expediting the cooperation in intelligence sharing and critical technologies including cyber capabilities, artificial intelligence, quantum technologies and undersea technologies। এইগুলো হলো বল বাচ্চান, ঠিক আছে, এগুলো এইটাই মেন জিনিস। এইটাকে সাপ্লিমেন্ট করার জন্য, ডকুমেন্টটাকে সুন্দর করার জন্য, বড় করার জন্য কিছু লিখতে হয়, তাতে এইগুলো লেখা হয়, এছাড়া আর এর কোনো কাজ নেই। এইবার এখানে যে ডকুমেন্টে কিছু জিনিস দেওয়া রয়েছে, সেগুলো এরকম যে সিকিউরিটি কিছু প্যাক্ট রয়েছে, সেগুলোর মধ্যে 3টে ইম্পর্টেন্ট প্যাক্ট দেওয়া রয়েছে।
যেমন হলো ফাইভ আইস। ফাইভ আইস কি, যে অ্যাংলো স্পিকিং মানে যাদের মাদার টাঙে ইংলিশ, যেমন ফ্রান্স কিন্তু অ্যাংলো স্পিকিং না, জার্মানি অ্যাংলো স্পিকিং না, কিন্তু ইউকে অ্যাংলো স্পিকিং। ইউকে থেকে স্টার্ট হয়েছে। ইউকে থেকে কোন কোন দেশ বলা যায় যে ব্রিটিশ টাইপের দেশ তৈরি হয়েছে? ইউকের লোকেরা গিয়ে ক্যানাডা, ইউকের লোকেরা গিয়ে ইউএসএ, ইউকের লোকেরা গিয়ে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার পাশে নিউজিল্যান্ড। এই পাঁচটা দেশে ইউকের লোকেরা গিয়ে বসবাস করেছে। অস্ট্রেলিয়াতে তৈরি হয়েছিল ইউকে থেকে ক্রিমিনালরা গিয়ে, ইউএসএ তৈরি হয়েছিল ইউকে থেকে মাইগ্রেট যারা করে গেছিল তাদের দিয়ে, ইউকে, কানাডা। ফলে এই এই সমস্ত এই পাঁচটা কান্ট্রি কে বলা হয় অ্যাংলো স্পিকিং কান্ট্রি, মানে এদের মাতৃভাষাই হলো ইংলিশ। ফলে এই সমস্ত কান্ট্রির একটা গ্রুপ রয়েছে, সেটাকে বলে ফাইভ আইস। ফাইভ আইস গ্রুপের কাজ হলো এরা ইন্টেলিজেন্স শেয়ার করে, যে সারা ওয়ার্ল্ডে কী চলছে সেই রিলেটেড এরা ইন্টেলিজেন্স শেয়ার করে নিজেদের মধ্যে। ফাইভ আইস বলা হয় এদেরকে। তারপরে আমরা দেখলাম এক্ষুনি অকাস। অকাসের মধ্যেও অস্ট্রেলিয়া রয়েছে, ইউনাইটেড কিংডম রয়েছে, ইউনাইটেড কিংডম রয়েছে, আর ইউএসএ রয়েছে। আর কোয়াড, কোয়াড কোনো সিকিউরিটি এগ্রিমেন্ট না, এটা হলো রিজিয়নাল একটা গ্রুপিং। সিকিউরিটি এগ্রিমেন্ট তখন বলছি যখন তাতে মিলিটারি কোনো অ্যাসপেক্ট চলে আসে, কিন্তু কোয়াডের মধ্যে কোনো মিলিটারি অ্যাসপেক্ট নেই, এবং তার জন্য মুখ্য দায়ী হলো ইন্ডিয়া। ইন্ডিয়া এটাতে কোনোভাবেই ইউএসএ বা অস্ট্রেলিয়ার সাথে কোনো সিকিউরিটি প্যাক্টে যেতে চায় না, যেখানে ইন্ডিয়া এটা বলবে যে তোমার শত্রু আমার শত্রু, আমার শত্রু তোমার শত্রু, এরকম কোনো প্যাক্টে ইন্ডিয়া যেতে চায় না। তাই জন্য কোয়াড এখনও সিকিউরিটি এগ্রিমেন্ট হয়নি, কিন্তু এটা একটা রিজিয়নাল গ্রুপিং। এবার কেন এই তিনটে গ্রুপিংয়ের সম্বন্ধে এখানে বলা রয়েছে? কারণ ইন্ডো প্যাসিফিক, আমাদের ওয়ার্ল্ডের যে মেন ট্রেডগুলো হয় সেই ট্রেডগুলো হয় ওশানের মাধ্যমে। মেন 70% 80% ট্রেড আমাদের হয় ওশানের মাধ্যমে। এইবার এই যে ইন্ডিয়ান ওশান রয়েছে, এখানে অস্ট্রেলিয়া ধরুন, এই ইন্ডিয়া গেল, আর এই আফ্রিকা। ইন্ডিয়ান ওশানের মধ্যে দিয়ে পৃথিবীর প্রায় বলা যায় 60-70% ট্রেড যাচ্ছে। ফলে ইন্ডিয়ান ওশানটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং এখানে বহু কান্ট্রি রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, এখানে অস্ট্রেলিয়া একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, এখানে জাপান রয়েছে। ফলে এই ইন্ডো স্পেসিফিক যে রিজিয়নটা সেটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার খুব দরকার। তাই এই গ্রুপিংগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে, যেগুলোতে ইন্ডো স্পেসিফিকের যে কান্ট্রিরা রয়েছে তারা এই গ্রুপিংগুলোর পার্ট। যেমন অকাসে অস্ট্রেলিয়া রয়েছে। তারপর ফাইভ আইসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রয়েছে। তারপর তোমার কোয়াডে ইন্ডিয়া রয়েছে, জাপান রয়েছে। ফলে এই গ্রুপিংগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, কোয়াডে অস্ট্রেলিয়াও রয়েছে। ফলে এই গ্রুপিংগুলো এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এইবার এখানে কি বলা রয়েছে? সিগনিফিক্যান্স কি? ভিশন অফ ফ্রি অন ওপেন ইন্ডো প্যাসিফিক। তারপর কি, যে কোয়াডটা খুব উইক সংগঠন হয়ে গেছে। কোয়াডে শুধু দেখা হয়, কথা হয়, ব্যাস, আর এই রিলেটেড কোনো কাজ হয় না। ফলে ইউএসএ যেটা চেয়েছিল যে কোয়াড একটা সিকিউরিটি অ্যালায়েন্স তৈরি হবে, সেটা হতে দিচ্ছে না ইন্ডিয়া, যার ফলে আমাদের হলো অ্যাজ এ অল্টারনেটিভ, এখানে কোয়াডের অ্যাজ এ অল্টারনেটিভ ইউএসএ এখানে অকাস তৈরি করার চেষ্টা করছে, যেখানে অস্ট্রেলিয়াকে একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ করে দেবে, যেটা চায়নাকে কাউন্টার করবে। কেন এখানে দরকার? কারণ চায়না একটা অ্যাগ্রেসিভ কান্ট্রি, চায়নাকে কাউন্টার করার জন্য একটা নিউক্লিয়ার আর্ম বা শক্তিশালী নেভি বা মিলিটারি কান্ট্রি দরকার। সেটার জন্য এখানে অস্ট্রেলিয়াকে এরা নিউক্লিয়ার পাওয়ার করে দিচ্ছে, যাতে অস্ট্রেলিয়া চায়নাকে কাউন্টার করতে পারে। এছাড়া কি, স্ট্র্যাটেজিক কম্পিটিশন উইথ চায়না। এই যেটা বললাম যে চায়না যেহেতু এই রিজিয়নটাকে ডমিনেট করছে, ইন্ডিয়া ছাড়া চায়নাও এই রিজিয়নে অনেকটা প্রভাবশালী, যার জন্য চায়নাকে যাতে ডমিনেট করা যায় তার জন্য এখানে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি দেওয়া হচ্ছে। এবং অ্যালায়েন্স অফ ডেমোক্রেসি, এগুলো নামের জিনিস। ডেমোক্রেসি বলে এরা কোনো জিনিসে বিশ্বাস করে না, এরা শুধু নিজেদের স্বার্থে ডেমোক্রেসিটাকে ছড়াতে চায়। এবং ডেমোক্রেসি যেটা আমরা ইন্ডিয়াতে ফলো করি, সেটাও বেস্ট ফর্ম অফ ডেমোক্রেসি, কারণ আমরা অন্য দেশের ডেমোক্রেসিকেও সাপোর্ট করি। কিন্তু আমেরিকা যেটা ফলো করে সেটা হলো শুধু নিজেদের দেশের ডেমোক্রেসি। বাকি দেশে যদি ইউনাইটেড আরব এমিরেটস বা তোমার সাউদি আরেবিয়াতে
ডিক্টেটরশিপ চলে তাতে এদের কোনো প্রবলেম নেই, সেখানে ডেমোক্রেসি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। যদি তার থেকে তেল আসতে থাকে বা টাকা আসতে থাকে তাহলে এদের কোনো প্রবলেম নেই, সেখানে ডিক্টেটরশিপ থাকলো না ডেমোক্রেসি থাকলো, এগুলো শুধু নামের বল পাচ্ছেন। এবার কনসার্নস কি, এইটা সব থেকে মেন কনসার্ন হলো যে নিউক্লিয়ার পলিফারেশন, যে এই রিজিয়নে নিউক্লিয়ার যদি আরেকটা দেশের কাছে চলে আসে তাহলে নিউক্লিয়ার পাওয়ার তাহলে বা নিউক্লিয়ার টেকনোলজি, তাহলে এটা নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটিকে এনপিটিকে ভায়োলেট করছে এবং রিজিয়নটাকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে, কারণ ইন্ডিয়ার কাছেই রয়েছে অস্ট্রেলিয়া। এবং আরেকটা কি, উইকনিং অফ কোয়াড, এইটা বলা যায় যে রেসিপ্রোকাল, যে কোয়াড উইকনিং বলে অকাস তৈরি হচ্ছে বলে কোয়াড আরও উইক হয়ে গেছে। এবং কি যে জিও পলিটিক্স, এখানে যদি অস্ট্রেলিয়ার কাছে চলে আসে তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং তোমার ব্রুনেই এই সমস্ত দেশের কাছে একটা আরও সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে, সিঙ্গাপুর রয়েছে, ভিয়েতনাম রয়েছে, এই সমস্ত দেশের কাছে আরেকটা সিকিউরিটি থ্রেট হচ্ছে যে তাদের প্রতিবেশী যদি নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায়। এবং আমরা জানি যে ন্যাচারালি প্রতিবেশী আমাদের খুব বেশি ভালো বন্ধু হতে পারে না, আমরা আমাদের প্রতিবেশী চুজ করতে পারি না, ফলে প্রতিবেশী খুব ভালো বন্ধু হতে পারে না। ফলে এইখানে যদি আরেকটা দেশের কাছে এরকম নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি চলে যায় ফলে ওটা রিজিয়নকে ডিস্টেবিলাইজ করে দেবে। এটাই হলো অকাসের সম্বন্ধে, এটুকুই জানলেই চলবে। তো আজকে আমাদের যেটা তৃতীয় টপিক সেটা হলো কোয়াড গ্রুপিং। কোয়াড গ্রুপিং কেন এটা নিউজে রয়েছে, কারণ এটা 20th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে। এটা টাইমলাইনটা দেখে নেব। কোয়াডের টাইমলাইন কি, যে এটা ফর্ম হয়েছে কবে, 2004 সালে। কি হিসাবে, কোনো মিলিটারি অ্যালায়েন্স না, এটা ইন্ডিয়ান ওশানে সুনামিতে কি বলে সুনামি রিলেটেড একটা গ্রুপিং তৈরি হয়েছিল। কোন কোন কান্ট্রির, ইউএস, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান অ্যান্ড এরা কি জন্য তৈরি করেছিল, সুনামি রিলেটেড ডিজাস্টার রিলিফ, অ্যাজ এ ডিজাস্টার রিলিফ গ্রুপ ইন ইন্ডিয়ান ওশান। এইবার 2004 থেকে 2007 পর্যন্ত এটা প্রথম ফরমেশন ইয়ার চলে। তারপর 2007 থেকে ফার্স্ট অফিসিয়াল মিটিং স্টার্ট হয়ে যায় এবং এর সাথে সাথে মালাবার এক্সারসাইজ হয়। ফার্স্ট অফিসিয়াল মিটিং 2007-এ হয় এবং এর সাথে মালাবার এক্সারসাইজ হলো একটা নেভেল মিলিটারি এক্সারসাইজ। তারপর 2008 থেকে 12-তে এই গ্রুপটা ঠান্ডা পড়ে যায়। কেন, কারণ প্রথমত অস্ট্রেলিয়াকে চায়না থ্রেট দেয় কিছুটা, বা ভয় দেখায় যে যদি এই গ্রুপের সাথে অস্ট্রেলিয়া থাকে তাহলে চায়না অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক খারাপ করে দেবে, এবং অস্ট্রেলিয়া খুবই হেভিলি ডিপেন্ডেন্ট চায়নার উপরে, যার জন্য অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে বেরিয়ে আসে এবং ব্যারাক ওবামাও এই গ্রুপটাকে অতটা প্রাধান্য দেয়নি, যার ফলে গ্রুপটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। এবং 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প আবার পাওয়ারে আসে তখন এই গ্রুপটাকে আবার রিভাইভাল করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বর্তমান টার্মে মনে হচ্ছে না যে এই গ্রুপটার অতটা ইম্পর্টেন্স রয়ে গেছে আর, কারণ ইন্ডিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিক যে বিবাদ এবং পাকিস্তানের সাথে এঙ্গেজমেন্ট, চায়না ইন্ডিয়ার ক্লোজনেস, তাতে আর মনে হচ্ছে না যে এই গ্রুপটার রিসেন্ট টাইমে ডোনাল্ড ট্রাম্পের যতদিন প্রেসিডেন্সিতে রয়েছেন ততদিন এই গ্রুপটার কোনো ইম্পর্টেন্স থাকবে। ফলে গ্রুপটা সম্বন্ধে এখানে লেখা রয়েছে যে ফর্মালাইজেশন হয় জাপানিজ পিএম শিনজো আবে 2007-এ এটাকে ফর্মালাইজ করে। শিনজো আবে আপনারা যেটা জানেন যে শিনজো আবে জাপানের ওয়ান অফ দ্য মোস্ট ভিশনারি লিডার্সের মধ্যে ছিলেন এবং মেম্বার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, ইউএস। এটা ইন্ডো প্যাসিফিকে একটা ইনক্লুসিভ অ্যালায়েন্স তৈরি করার জন্য, যে সেফ অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক। এটার কেন ইম্পর্টেন্ট, কারণ এটা ওয়ার্ল্ডের 24% ওয়ার্ল্ড পপুলেশন, 35% অফ ওয়ার্ল্ড জিডিপি, 18% অফ গ্লোবাল ট্রেড এই ইন্ডো প্যাসিফিকটাই মেনটেন করে। এবং এই চারটে কান্ট্রির মধ্যে যে 24% পপুলেশন এই চারটে কান্ট্রি কভার করছে, তার মধ্যে ইন্ডিয়া অলমোস্ট 20%-এর কাছাকাছি ইন্ডিয়াতেই পপুলেশন রয়েছে, এবং 35% অফ গ্লোবাল জিডিপি এই চারটে কান্ট্রি বিয়ার করছে। এটার যে 6টা ক্রিটিক্যাল এরিয়া রয়েছে, 6টা যে ওয়ার্কিং গ্রুপ রয়েছে, তাই সেটার 6টা পয়েন্ট কী কী, যে একটা ক্লাইমেট, একটা ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস, সাইবার, হেলথ সিকিউরিটি,
পার্টনারশিপ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্পেস। এই 6টা ক্ষেত্রে এই গ্রুপটা নিজেদের কোঅর্ডিনেশন আরও বাড়াবে। এইবার কোয়াড গ্রুপিংয়ের রিসেন্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো যে ইনিশিয়াল ফেজে কোয়াড গ্রুপিং কী ছিল, এটা আমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। রিসেন্ট টাইমসে কী কী হয়েছে তার কিছু ইনিশিয়েটিভকে আমরা শুধু গো থ্রু করে নেব, যে জাস্ট পড়ে নেব, এই সম্বন্ধে কোনো ডিটেলসে জানার দরকার নেই, যদি পরীক্ষায় আসে অপশানে থাকে যাতে আমরা এলিমিনেট করতে পারি। একটা হলো উইলমিংটন ডিক্লারেশন, হেলথ সিকিউরিটি, এতে কোয়াড ক্যান্সার মনসুর, এটা খুব ইম্পর্টেন্ট, কোয়াড ক্যান্সার মনসুর। তারপর ইন্ডো প্যাসিফিক লজিস্টিক নেটওয়ার্ক, এটাও ইম্পর্টেন্ট, উইলমিংটন ডিক্লারেশন নামটা মনে রাখবেন। কোয়াড ইনফ্রাস্ট্রাকচার, কোয়াড পোর্টস ফর ফিউচার, ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, ওপেন র্যান ডেভেলপমেন্ট, কোয়াড ইনভেস্টর্স নেটওয়ার্ক, ক্লিন এনার্জি, কোয়াড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন প্যাকেজ। কোনো ইম্পর্টেন্স নেই এটার, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই ক্লাইমেট চেঞ্জটাকে অ্যাজ এ অ্যাকসেপ্ট করেন না। সাইবার সিকিউরিটি, অ্যাকশন প্ল্যান টু প্রোটেক্ট আন্ডার সি টেলিকমিউনিকেশন কেবলস। এইটা একটা জিনিস যে আন্ডার সি টেলিকমিউনিকেশন কেবলস কি জিনিস, যে আমরা এই যে ওয়াইফাই ইউজ করছি বা কোনো দেশের সাথে কোনো দেশে কানেক্ট করছি, তার জন্য এই ওয়াইফাইটা যায় তারের মাধ্যমে, অপটিক্যাল কেবল বলা হয়। এবং এই অপটিক্যাল কেবলগুলো এরকম ইন্ডিয়া, ধরুন এটা ইন্ডিয়া হলে এইখান থেকে সমস্ত সমুদ্রের মধ্যে থেকে আর এক দেশের সাথে এরকম যুক্ত করা রয়েছে, তো সেটাকে প্রোটেক্ট করার জন্য এটার একটা ইনিশিয়েটিভ হলো যে অ্যাকশন প্ল্যান টু প্রোটেক্ট আন্ডার সি টেলিকমিউনিকেশন কেবলস, এই অপটিক কেবলসগুলোকে প্রোটেক্ট করার জন্য আন্ডার সি, যে কারণ এটা প্রথমে মনে রাখবেন যে এটা অ্যাজ এ সুনামি রিলিফ গ্রুপ হিসেবে তৈরি হয়েছিল। স্পেস কোলাবোরেশন, কাউন্টার টেররিজম, ইন্ডিয়া যেখানে যাবে ইন্ডিয়া কাউন্টার টেররিজম পয়েন্টটাকে নিয়ে আসবে, ফলে এইগুলো রিসেন্ট কিছু ইনিশিয়েটিভ। এর কিছু চ্যালেঞ্জেস রয়েছে, চ্যালেঞ্জেস ফেস বাই কোয়াড কী কী? একটা হলো ল্যাক অফ ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, কোয়াডের কোনো নিজস্ব পার্মানেন্ট সেক্রেটারিয়েট নেই বা হেডকোয়ার্টার নেই, যার ফলে, এবং এর যে মিটিংগুলো হয় সেগুলো ইররেগুলার হয় খুব, যার ফলে একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ল্যাকিং রয়েছে। দ্বিতীয় হলো আনইকুয়াল বার্ডেন অফ শেয়ারিং, এখানে ইন্ডিয়া এবং ইউএসএ এই দুটো কান্ট্রি হলো শক্তিশালী মিলিটারি দিক থেকে, জাপান এবং অস্ট্রেলিয়া এই দুটো কান্ট্রির কাছে তেমন কোনো মিলিটারি শক্তি নেই, ফলে যে ইকোনমি বলুন এবং ইকোনমির দিক থেকে তো 4টে কান্ট্রি অলমোস্ট সমান, কিন্তু অ্যাকশনের দিক থেকে এই দুটো কান্ট্রি অ্যাজ এ মিলিটারি গ্রুপ হিসাবে বেশি শক্তিশালী, কিন্তু এই দুটো কান্ট্রি ততটা শক্তিশালী না। এবং রিসেন্ট টাইমসে অস্ট্রেলিয়া, জাপান সমেত ইউএসএতে অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোটেস্টগুলো দেখা গিয়েছে, সেটাও একটা পিপল টু পিপল টাইসকে ব্রোক করছে, যেটা একটা মেজর কনসার্নস আমাদের জন্য। কনফ্লিক্টিং পার্টনারশিপ, ইন্ডিয়ার যেমন রাশিয়ার সাথে পার্টনারশিপ রয়েছে, ইউএসএর সাথে রয়েছে, পাকিস্তানের মিলিটারি কিছু প্যাক্ট রয়েছে, ইন্ডিয়া রাশিয়া, আবার রিসেন্ট টাইমসে ইন্ডিয়া চায়নার ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা ইন্ডিয়া ইরানের স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ, যেখানে ইরান ইউএসের একটা মেজর এনিমি, মোস্ট এখন এনিমি আন্ডার ডোনাল্ড ট্রাম্প, ফলে এই সমস্ত যেই নীতিগুলো রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা বন্ধু এবং স্ট্র্যাটেজিক যে অ্যালায়েন্স রয়েছে, তার ফলে এই কোয়াড গ্রুপিংটা একটা দুর্বল জায়গায় চলে আসছে। ডাইভার্জিং চায়না স্ট্র্যাটেজিস, জাপান এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং ইউএসএ 4টে কান্ট্রি চায়না যেটাকে কাউন্টার করার জন্য এখানে এই গ্রুপিং তৈরি করছে, 4টে কান্ট্রি হেভিলি ডিপেন্ডেন্ট চায়নার উপরে ফর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ফর প্রোডাক্টস। তারা ইম্পোর্ট করে, প্রত্যেকটা কান্ট্রি অ্যাভাব $100 বিলিয়ন ইম্পোর্ট করে চায়না থেকে। ইউএসএ তো আরও বেশি, ইউএসএ অলমোস্ট 300 কি $400 বিলিয়ন, না সরি, ইউএসএ $700 বিলিয়ন ট্রেড করে চায়নার সাথে, যেটা একটা মেজর কনসার্ন ইউএস থেকে সমেত কোয়াডের বাকি সমস্ত গ্রুপের জন্য। ইন্ডিয়াও অলমোস্ট $100 বিলিয়ন শুধু ইম্পোর্ট করে, শুধু ইম্পোর্টই ইন্ডিয়ার $100 বিলিয়ন উপরে। ইন্ডিয়ার স্পেসিফিক কনসার্নস, একটা হলো জিওপলিটিক্যাল স্ট্রেন্থ কি, যে কোয়াডের সাথে, কোয়াডের যে গ্রুপ মেম্বার তাদের যারা শত্রু তারা কেউ ইন্ডিয়ার বন্ধু, এটা একটা ডিফারেন্স। আর ডিফারেন্ট ইন্ডো প্যাসিফিক ভিশন, ইন্ডিয়া চায় কি এটার উপরে ইকোনমিক্যালি কনসার্ন করতে চায়, যে ইন্ডিয়া ওশানটায় স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ওশানের উপরে ইন্ডিয়া কনসার্ন করতে চায় এবং ইকোনমিক অ্যাসপেক্টসে, হোয়াইল
the US, Japan and Australia looking for the Pacific Ocean, and they are wanting a military aspect. ফলে ওরা চায় মিলিটারি দিকটা, ইন্ডিয়া চায় অ্যাজ এ ইন্ডিয়ান ওশানের ইকোনমিক দিকটা। ফলে দুজনের ডিফারেন্সের ভিশনের পার্থক্য হয়ে যাচ্ছে এখানে একটা। ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে? স্ট্রেংথ করার জন্য, কোয়াডটাকে স্ট্রেংথ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? এক তো যেমন এখানে আমাদের একটা সেক্রেটারিয়েট তৈরি করা উচিত, রেগুলার মিটিং করা উচিত, এদের একটা হেডকোয়ার্টার থাকা উচিত, এর একটা ভিশন ডকুমেন্ট থাকা উচিত। তারপর কি যে এর মেম্বারশিপ আরও এক্সটেন্ড করা উচিত। স্ট্রেন্থেনিং ইন্ডিয়ার ম্যারিটাইম স্ট্র্যাটেজি, এবং ইন্ডিয়ার একটা পার্মানেন্ট ম্যারিটাইম স্ট্র্যাটেজি যেটা ডেভেলপ করা উচিত। এইগুলো কোয়াডটাকে আরো শক্ত করে তুলবে। তো আজকে আমাদের যেটা চতুর্থ টপিক সেটা হলো শিফট ইন ইন্ডিয়া আফগানিস্তান রিলেশনস। রিসেন্টলি জানুয়ারি 2025-এ ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে, আফগানিস্তান বলতে যে আফগানিস্তানের তালিবান সরকার ক্ষমতায় আসার পরে যে মানে যে আর্লিয়ার যে রুল ছিল, ডেমোক্রেটিক রুল ছিল, সেটাকে ওভারথ্রো করে যে তালিবান সরকার ক্ষমতায় এসছে, সেটার সাথে ফার্স্ট বাইল্যাটারাল মিটিং বিটুইন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি অ্যান্ড আফগানিস্তানস অ্যাক্টিং ফরেন মিনিস্টার টুক প্লেস ইন দুবাই। কোথায় হয়েছে? দুবাইতে হয়েছে। এইবার এটা কেন ইম্পর্টেন্ট? কারণ ইন্ডিয়া নেবার হলো আফগানিস্তান, ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের 11 to 12 কিলোমিটার লম্বা একটা বর্ডার রয়েছে। যদিও বা সেটা পিওকের আন্ডারে, কিন্তু ইন্ডিয়া নেবার হিসেবে আমরা কনসিডার করি সবসময় আফগানিস্তানকে। এবার ইন্ডিয়ান নেবারহুডে যদি কোনো প্রবলেম হয়, সেটা ইন্ডিয়াতেও ক্রমাগত ছড়িয়ে পড়বে, এইটাই সবসময় ফরেন পলিসির স্ট্র্যাটেজি ধরে রাখা হয়। তাছাড়া আফগানিস্তানের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের একটা ডিপ কন্ট্যাক্ট, আফগানিস্তানের মানুষ ইন্ডিয়াকে খুব ভালো চোখে দেখে। ফলে আমাদের চেষ্টা যে আফগানিস্তানের সাথে যাতে আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকে, সেই দিকে আমাদের পদক্ষেপ কি, যে আমরা তালিবান সরকার, আমরা কিছুদিন ওয়েট করেছি যে হস্টাইল রিলেশনটা দেখতে, যে কেমন তালিবান সরকারের সাথে আমাদের রিলেশন থাকে। আমাদের ফরেন এইড গিয়েছে তালিবানের সরকারের আন্ডারে, সেটা রিসেন্ট ওখানে আর্থকুইক হোক বা সেখানকার ড্রট সিচুয়েশন হোক, আমরা হেল্প পাঠিয়েছি। এইবার এতদিন শুধু হিউম্যানিটেরিয়ান হেল্প গিয়েছিল, কিন্তু এখন আমরা অ্যাজ এ ডিপ্লোম্যাটিক টাইসও স্ট্রঙ্গার করার দিকে আমরা এগোচ্ছি। এবং তার মধ্যে এবার এই যে পয়েন্টগুলো এখানে লেখা রয়েছে, যে কেন আমরা এই শিফট আসছি ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক পলিসিতে। কারণ ডিটোরিয়েটিং আফগানিস্তান পাকিস্তান রিলেশনস, প্রথমে যখন তালিবানের সরকার এসেছিল, আমরা সকলেই ভেবেছিলাম যে আফগানিস্তান থেকে পাকিস্তান দুজনের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। কিন্তু রিসেন্ট টাইমসে পাকিস্তানের আফগানিস্তানে বম্বিং এবং সিভিলিয়ানসদের মেরে ফেলা অকারণে, এবং সেই সাথে তালিবান সরকারের জন্য নানান রকম অবস্ট্যাকলস তৈরি করা, ইন্ডিয়ার সাথে ব্যবসার পথে আফগানিস্তান ইন্ডিয়া বিজনেসের পথে পাকিস্তান বাধা হয়ে দাঁড়ানো, এইড পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়ানো, সমস্ত কিছুকে ধ্যানে রেখে এই আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে, এবং ইন্ডিয়া আফগানিস্তানের সম্পর্ক আগের তুলনায় অনেক ভালোর দিকে। টু কাউন্টার রাইজিং চাইনিজ ইনফ্লুয়েন্স, চায়না প্রথম কান্ট্রিদের মধ্যে যারা তালিবান সরকারকে রেকগনাইজ করে, এবং রেকগনাইজ ঠিক বলা যায় না, তালিবান সরকারের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করে, এবং তারা হলো চায়না সেখান থেকে নিজেদের স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্ট সেটাকে ফুলফিল করার চেষ্টা করে। যেমন সেখানে আফগানিস্তান মিনারেল রিসোর্স রিচ এরিয়া, আফগানিস্তানের সাথে তালিবান সরকারের সাথে সম্পর্ক ভালো করে চায়না সেখান থেকে রিসোর্স এক্সট্রাকশন বা মিনারেল এক্সট্রাকশন করতে পারবে। তারপর কি, যে টু প্রিভেন্ট আফগান সয়েল বেসড টেররিজম, আফগানিস্তানে যদি আফগানিস্তানে যদি এটা বাড়তে থাকে, সিচুয়েশন খারাপের দিকে যেতে থাকে, তার ফলে কি হতে পারে, আফগানিস্তানে দারিদ্রতা বৃদ্ধি পাবে। দারিদ্রতা কোনো জায়গায় বৃদ্ধি পেলে সেখানে উগ্রপন্থী মনোভাব বৃদ্ধি পায়, এবং সেই উগ্রপন্থীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যেহেতু ইন্ডিয়ার
নেবারহুডে আফগানিস্তান রয়েছে এবং পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক নেই, এবং আফগানিস্তান পাকিস্তান দুটো একটা মুসলিম কান্ট্রি, ফলে ইন্ডিয়ার উপরে একটা টেররিজমের ইম্প্যাক্ট আসতে পারে। যে জন্য ইন্ডিয়া চায় না যে আফগানিস্তান সয়েল কোনোদিন ইন্ডিয়ার জন্য টেররিজমের ক্ষেত্রে ইউজ হোক। তাই জন্য ইন্ডিয়া প্রথম থেকেই চেষ্টা করছে যে আফগানিস্তান যাতে ইন্ডিয়ার ফেভারে থাকে, তালিবান সরকার যাতে ইন্ডিয়ার ফেভারে থাকে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে সেখানে একটা ডিপ্লোম্যাটিক টাইজ এস্টাবলিশ করতে পারে। তারপর কি, টু স্ট্রেংথেন কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেস টু সেন্ট্রাল এশিয়া। ইন্ডিয়া সবসময় চেয়েছে সেন্ট্রাল এশিয়াতে পৌঁছাতে, কিন্তু ইন্ডিয়ার ডাইরেক্ট অ্যাক্সেস নেই সেন্ট্রাল এশিয়াতে, কারণ আমাদের যে পার্টটা ওয়াখান করিডর, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের আন্ডারে পড়ছে, সেইটা যেহেতু পাকিস্তানের আন্ডারে রয়েছে এবং পাকিস্তান সেইটাকে আমাদের অ্যাক্সেস দেয় না, যার জন্য আমরা সেন্ট্রাল এশিয়ার সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারছি না। কিন্তু সেন্ট্রাল এশিয়ার সাথে আমাদের ডাইরেক্টলি কানেক্ট করতে গেলে আমাদের আফগানিস্তানের থ্রু যেতে হবে, এবং সেন্ট্রাল এশিয়া আমাদের ক্ষেত্রে একটা খুব সুইটেবল জায়গা, যেটা থেকে আমরা ব্যবসা ট্রেড ইনক্রিজ করতে পারি। কারেন্টলি দুটো এরিয়ার মধ্যে ট্রেড $10 বিলিয়ন এর কাছাকাছি, যেটা আমরাকে ইমপ্রুভ করতে চাই, এটাকে আমরা 5 টাইমস ইমপ্রুভ করতে চাই, এবং আমরা চাই যে সেন্ট্রাল এশিয়া থেকে আমরা রিসোর্স এক্সট্রাকশন করি এবং তাদের সাথে এঙ্গেজমেন্ট ইমপ্রুভ করি। কিন্তু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিদের সাথে আমাদের ডাইরেক্ট ল্যান্ড অ্যাক্সেস নেই, এবং সেই অ্যাক্সেসের প্রতি আফগানিস্তান একটা আমাদের সুবিধার হাত বাড়িয়ে দিতে পারে, যে আফগানিস্তানের থ্রু আমরা চেষ্টা করতে পারি যে সেন্ট্রাল এশিয়ার সাথে কানেক্ট করার, আরো এঙ্গেজমেন্ট বাড়ানোর। এবার কি, টু রিস্টার্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড সিকিউর অলরেডি ডান ইনভেস্টমেন্ট। ইন্ডিয়া আফগানিস্তানকে প্রথম থেকেই, ইন্ডিয়ান সরকার আফগানিস্তানকে প্রথম থেকেই প্রচুর পরিমাণে এড দিয়ে এসছে এবং প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল হেল্প, যেমন আফগানিস্তানের পার্লামেন্ট বিল্ডিং ইন্ডিয়ার তৈরি, আফগানিস্তানে বিভিন্ন ড্যাম ইন্ডিয়ার তৈরি, শাহাতুর ড্যাম থেকে শুরু করে বিভিন্ন ড্যাম ইন্ডিয়ার তৈরি, বিভিন্ন রোডস ইন্ডিয়ার তৈরি, বিভিন্ন সরকারি বিল্ডিং ইন্ডিয়ার তৈরি। কেন ইন্ডিয়া তৈরি করে? যাতে সুসম্পর্ক বজায় থাকে। এবং রিসেন্ট বাজেটে যে 2024-25 যে বাজেট হয়, তাতেও ইন্ডিয়া 50 কোটি টাকা অ্যালাউ করেছে আফগানিস্তানকে অ্যাজ এ এইড পারপাস। এতে কি হয়? এতে ইন্ডিয়ার সফট পাওয়ার বৃদ্ধি পায়। এইবার, হোয়াই দ্য শিফট ইন ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ ক্যান বি চ্যালেঞ্জিং। এই শিফট যে আমরা করতে চাইছি, আফগানিস্তানের সাথে রিলেশন ভালো করতে চাইছি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং কেন? কারণ একটা মেইন যে চ্যালেঞ্জ, সেটা হলো যে একটা ড্রাগ ট্রাফিকিং এর চ্যালেঞ্জ। দ্বিতীয় হলো যে তালিবানের ইন্টারনাল ডাইনামিক্স। তালিবান সরকার যেমন উমেন রাইটস রিলেটেড খুব মানে রিগ্রেসিভ সরকার, উমেন রাইটস রিলেটেড বিষয়ে তালিবান খুবই রিগ্রেসিভ, এবং ইন্ডিয়া উমেন রাইটস কে নিয়ে খুবই প্রগ্রেসিভ চিন্তাধারাকে প্রকাশ করে, এবং দুটো দেশের যেহেতু, দুটো সরকারের যেহেতু কনফ্লিক্টিং আইডিয়া, তাই সেটা ইন্ডিয়ার এই যে ইন্টারনাল ডেভেলপমেন্ট, বাইল্যাটারাল ডেভেলপমেন্ট আফগানিস্তানের তালিবান সরকারের সাথে, সেটাকে হ্যাম্পার করতে পারে। সেছাড়া ইন্ডিয়ার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড হলো ইউএসএ, এবং তালিবানের সাথে ইউএসএ এর খুব একটা ভালো সম্পর্ক নেই। সে সাথে পাকিস্তানের সাথে তালিবানের সম্পর্ক, চায়নার সাথে তালিবানের সম্পর্ক, যেটা ইন্ডিয়া তালিবানের সম্পর্ককে আরো উইক করে দেয়। টেররিজম অ্যান্ড সিকিউরিটি কনসার্নস। তালিবানের আন্ডারে, তালিবান নিজে একটা উগ্রপন্থী সংস্থা, এবং সেটা ইন্ডিয়াকে কতটা স্টেবিলিটিতে হেল্প করবে সেটা নিয়ে একটা অবশ্যই কনসার্ন তৈরি হয়ে থাকে। ড্রাগ ট্রাফিকিং রিলেটেড ম্যাটার্স কি, যে 80% অফ ওয়ার্ল্ডস ওপিয়াম অরিজিনেটেড ফ্রম আফগানিস্তান। ওয়ার্ল্ডে যত ওপিয়াম তৈরি হচ্ছে, ওপিয়াম ড্রাগ, তার 80% আফগানিস্তানেই তৈরি হচ্ছে। আফগানিস্তান পাকিস্তান একটা গোল্ডেন ক্রিসেন্ট তৈরি করছে। ইন্ডিয়া, এই যদি ধরি আমি ইন্ডিয়া, তা ইন্ডিয়ার এখানে রয়েছে লাওস, মায়ানমার আর ভিয়েতনাম, যারা এখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল তৈরি করছে, এবং এখানে রয়েছে আফগানিস্তান পাকিস্তান, যেটা গোল্ডেন ক্রিসেন্ট তৈরি করছে। এই দুটোই ড্রাগ রিলেটেড এরিয়া, যেটা ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটিতে এবং ইন্ডিয়ার গ্রোথকে হ্যাম্পার করতে পারে। ফলে, এবং লাস্ট পয়েন্ট হলো ইনক্রিজিং প্রেজেন্স অফ চায়না, যেটা প্রথমেই বললাম যে চায়না প্রথম থেকেই মানে আফগানিস্তানের উপরে নিজের কন্ট্রোলটাকে
মেনটেন করার চেষ্টা করেছে, যাতে আফগানিস্তান থেকে রিসোর্স চায়না এক্সট্রাক্ট করতে পারে। এবং চায়নার যেটা নিউক্লিয়ার টেস্টিং ফেসিলিটিস সেইগুলো আফগানিস্তান বর্ডারের কাছে, ফলে চায়না সবসময় চায় যে আফগানিস্তানের সাথে চায়না সুসম্পর্ক বজায় থাকুক। সেইটাকে একটা কাউন্টার করা ইন্ডিয়ার পক্ষে একটা খুবই চাপের হয়ে দাঁড়ায়। ওয়ে ফরওয়ার্ড কি, যে ইন্ডিয়া শুড ফলো দ্য অ্যাক্ট ওয়েস্ট পলিসি, আফগানিস্তানকে ফোকাসে রাখা। অ্যাক্ট ওয়েস্ট পলিসির মাধ্যমে ইন্ডিয়াকে উচিত, যেমন ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসি রয়েছে, নেবারহুড ফার্স্ট রয়েছে, এছাড়াও আফগানিস্তান ইন্ডিয়ার নেবারহুড ফার্স্টের মধ্যে আসে। তাছাড়া কালচারাল এঙ্গেজমেন্ট বজিয়ে রাখা, পিপল টু পিপল টাইস ইনক্রিজ করা, যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ছিল সেগুলোকে কন্টিনিউ করে যাওয়া, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে যাওয়া এবং ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট বৃদ্ধি করা। এইগুলোর মাধ্যমে আমরা এনশোর করতে পারি যে ইন্ডিয়া আফগানিস্তানের যে সম্পর্ক রয়েছে সেটা যাতে সুসম্পর্কে পরিণত হয় এবং একটা ডিপ্লোম্যাটিক টাইস তৈরি হতে পারে ইন্ডিয়া এবং তালিবান সরকারের মধ্যে। নেক্সট টপিক হলো ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন রিলেশনস। কেন এটা নিউজে রয়েছে? কারণ ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন রকম ইকোনমিক মিটিং করছে, যার ফলে আমাদের একটা উদ্দেশ্য যে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে আমরা ক্রমাগত এগিয়ে যাব। তা ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন যে ইকোনমিক কোঅপারেশন, তার যে 6 পয়েন্ট রোড ম্যাপ রয়েছে সেটা হলো যে কমন ভ্যালু। আমরা এবং ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বলা যায় যে অলমোস্ট অল কান্ট্রিজ আর ডেমোক্রেসি, আমরা রুল অফ ল কে বিলিভ করি, এক্সেপ্ট রাশিয়াতে যেমন ডেমোক্রেসিটাকে একটা ফ্লড ডেমোক্রেসি ধরা হয়। রাশিয়াকে বাদ দিলে অলমোস্ট অল, রাশিয়া বেলারুসকে বাদ দিলে অলমোস্ট অল কান্ট্রিতে ডেমোক্রেসি রয়েছে, রুল অফ ল রয়েছে। ইন্ডিয়াও এই দুটো ভ্যালুর উপরে খুবই ফোকাস করে। এছাড়া কোয়ালিটি প্রোডাকশন, তাছাড়া রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা দুজনেই বিলিভ করি কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি। এই কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি কি, এটা আমরা এনভায়রনমেন্টে পড়বো। এবং তারপর আমাদের ট্রেড এজেন্ডা রয়েছে, যে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। আমাদের উদ্দেশ্য হলো যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে দুটো গ্রুপকে নিয়ে যাওয়া, মানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়াকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে নিয়ে যাওয়া। এছাড়া টেকনোলজি অ্যান্ড সাপ্লাই চেইন রেজিলিয়েন্স। আমরা চাই যে চায়নার বেস যে সাপ্লাই চেইন একটা ডমিনিয়েন্স রয়েছে সেটাকে ওভারকাম করে আমরা নিজেদের মধ্যে একটা অল্টারনেটিভ সাপ্লাই চেইন তৈরি করি এবং পিপল টু পিপল টাইজ যাতে মেনটেন থাকে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। সিগনিফিকেন্স অফ ইন্ডিয়া ইউরোপিয়ান রিলেশনস কি, মিউচুয়াল, মানে দুজনেরই কেন দুজনের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্স? কারণ একটা হিস্টোরিক্যাল টাইজ। ইন্ডিয়া অ্যামং দ্য ফার্স্ট কান্ট্রিজ যে ইউরোপিয়ান ইউনিয়নকে অ্যাজ এ রেকগনাইজ করেছিল, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিকে 1962-তে ইন্ডিয়া রেকগনাইজ করে। এবং 5th ইন্ডিয়া ইউরোপিয়ান সাবমিট হয় 2004-এ হেগে। সেখানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমাদের যেটা ডেভেলপ হয়। মনে রাখবেন, প্রত্যেকটা দেশ বা কমিউনিটির সাথে আমাদের কিছু স্পেশাল রিলেশন থাকে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে রয়েছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেমন আমেরিকার সাথে রয়েছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এরকম বিভিন্ন দেশের সাথে আমাদের বিভিন্ন রকম পার্টনারশিপ রয়েছে। তা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়া ইউ সাবমিট হেল্ড ইন 2000, আর এটা হলো দুটো রিলেশনের মধ্যে আরো ইমপ্রুভমেন্টকে প্রকাশ করে। ইন্ডিয়া হলো ইউরোপিয়ান ইউনিয়নের 9th লার্জেস্ট ট্রেডিং পার্টনার এবং ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইন্ডিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার অ্যাজ এ গ্রুপ। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, প্রত্যেকেই ক্লাইমেট অ্যাকশনের প্রতি, রিনিউয়েবল এনার্জির প্রতি, সিকিউরিটির প্রতি, অ্যান্টি টেরোরিজমের প্রতি প্রত্যেকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রত্যেকের কাছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়া ইন্ডিয়া ইউ বাইল্যাটারাল ডায়ালগ। এছাড়া কি কি রয়েছে, যে ইউস ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাতে ইন্ডিয়া একটা কিউ মেজর প্লেয়ার ইউর ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। এছাড়া কানেক্টিভিটি, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর আইম্যাক, এটা যে ইন্ডিয়াতে যে কপের মিটিংটা হলো ইউএনএফসিসির, সেটাতে এটা ডিসাইড হয়েছে, ইউএনএফসিসি না, G20 যে মিটিংটা হলো সেটাতে এই আইম্যাক করিডোর প্রপোজড রয়েছে। এখনো কাজ আপাতত বন্ধ রয়েছে, যেহেতু ইউএসএ ইসরায়েল একদিকে এবং ইরানের সাথে যুদ্ধের জন্য, গাজা স্ট্রিপে ভায়োলেন্সের জন্য এটা কাজ আপাতত বন্ধ রয়েছে।
কিন্তু এটা যখন যদি চালু হয় কখনো, তাহলে ইন্ডিয়া ইউরোপের ট্রেড আরো বৃদ্ধি পাবে। এবার ইন্ডিয়ার জন্য কেন এটা আরো সিগনিফিকেন্ট, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন একটা মেজর এফডিআই এর ইনভেস্টমেন্ট করে ইন্ডিয়াতে, যেটা $107.27 বিলিয়ন এর কাছাকাছি অ্যাপ্রক্স। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে B20 গ্রুপ রয়েছে আমাদের, যেটা সাব গ্রুপ অফ G20। এছাড়া এক্সপোর্ট প্রমোশন আমাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যাতে এক্সপোর্ট বৃদ্ধি পায় এবং মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যাতে ওখানে বেশি বিক্রি হয়, সেটা আমাদের একটা ইন্ডিয়ার পক্ষে একটা ভালো জিনিস হয়ে দাঁড়াবে। ফর দ্য ইউরোপিয়ান ইউনিয়নের জন্য কেন ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ইন্ডিয়া হলো ওয়ার্ল্ডের এখন লার্জেস্ট ইন্ডিয়া হলো এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি উইথ 6.7% অ্যারাউন্ড ইকোনমিক গ্রোথ রেট এভরি ইয়ার। তা ইন্ডিয়ার এই যে মার্কেট বৃদ্ধি পাচ্ছে, এর ফলে মানুষের বাইং ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন চাই ইন্ডিয়ার এই মার্কেটকে অ্যাক্সেস করতে। তাছাড়া একটা কালচারাল এডুকেশনাল টাইস রয়েছে। মেনি ইন্ডিয়ান স্টুডেন্টস আর ইন ইউরোপিয়ান কান্ট্রিজ অফ ইউরোপিয়ান ইউনিয়ন টু স্টাডি পারপোজ অ্যান্ড ফর ওয়ার্ক পারপোজ। ফলে একটা কালচারাল আর এডুকেশনাল টাইস আমাদের মধ্যে রয়েছে। জিওপলিটিক্যাল কোঅপারেশন কি, যে ইউ ক্যান leverage India's centrality in Indo-Pacific and growth potential to improve geopolitical position in global south. এছাড়া কি সিকিউরিটি স্টেবিলিটি, ইন্ডিয়া একটা নিউক্লিয়ার আর্ম কান্ট্রি এবং সেই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রান্স ও একমাত্র যেটা এখন বর্তমানে নিউক্লিয়ার আর্ম কান্ট্রি। ফলে দুজনে একটা সিকিউরিটি তাকে দুজনে ইমপ্রুভ করবে। চ্যালেঞ্জেস কি কি, প্রথম যে সমস্ত ক্ষেত্রে চ্যালেঞ্জেস ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনে, সেটা একটা হলো চায়না ফ্যাক্টর। দ্বিতীয় হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন কিছু ট্যাক্স নতুন চালু করেছে, যেমন কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। এইটা ইন্ডিয়ার পক্ষে একটা খুব মারাত্মক ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াতে পারে। এছাড়া কনসেনসাস, ইউরোপিয়ান ইউনিয়ন যেমন রাশিয়ার সাথে ইন্ডিয়ার ব্যবসাকে খুব খারাপ চোখে দেখে এবং বিগত 4-5 বছর ধরে তাদের কথা বলার মুখ্য টপিকই হলো ইন্ডিয়ার সাথে রাশিয়ার রিলেশন। ফলে এটা একটা হিউজ কনসার্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক রিলেশনকে আরো ইমপ্রুভ করার দিকে। এবার আমাদের নেক্সট টপিক হলো ইন্ডিয়া ইন্দোনেশিয়া রিলেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি 75th ইন্ডিয়া ইন্দোনেশিয়া ডিপ্লোম্যাটিক রিলেশনস কমপ্লিট হয়েছে। তাছাড়া ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট রিপাবলিক ডে প্যারেড ভিজিট করেছে। এছাড়া ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টের রিসেন্ট একটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে স্পিচ খুব ভাইরাল হয়ে যায়, যেটার কারণে ইন্দোনেশিয়া রিলেশন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবার ইন্ডিয়া ইন্দোনেশিয়া রিলেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি কি জিনিস হিস্টোরিক্যাল টাইসের মধ্যে, যে দুটো কান্ট্রি যদি আমরা এনশিয়েন্ট মেডিভেল হিস্ট্রি থেকে দেখি, তাহলে চোলা এম্পায়ারের আন্ডারে ইন্দোনেশিয়া ছিল, ইনফ্লুয়েন্সে ইন্দোনেশিয়া ছিল। সেছাড়া ইন্দোনেশিয়াতে হিন্দু রিলিজিয়ান রয়েছে, যদিও বা হাইয়েস্ট পার্সেন্ট অফ মুসলিম মেজরিটি কান্ট্রি ইন্দোনেশিয়া, কিন্তু ইন্দোনেশিয়া হিন্দু ধর্মের প্রতি খুবই টলারেন্স এবং সেছাড়া রামায়ণ এবং মহাভারতের একটা গ্রেট ইনফ্লুয়েন্স রয়েছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট কি H.E. Sukarno, the first president of Indonesia, was the chief guest of India's first Republic Day in 1950. এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টেও 75th ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টই আমাদের রিপাবলিকান ডে অ্যাজ এ চিফ গেস্ট ছিল। তাছাড়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া দুজনেই নন অ্যালাইনমেন্ট যে মুভমেন্ট হয়েছিল, যেটা বান্দুং কনফারেন্স থেকে উঠে এসেছিল, সেই মুভমেন্টের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার। তাছাড়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া নিউ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন 2018 নিজেদেরকে আপগ্রেড করে নেয়। সিগনিফিক্যান্ট কি, মিউচুয়াল বেনিফিট, ইকোনমিক এঙ্গেজমেন্ট উইথ ইন্দোনেশিয়া, ম্যারিটাইম সিকিউরিটি, এছাড়া ডিফেন্স সিকিউরিটি, যেমন করপ্যাট বলে একটা এক্সারসাইজ, গরুড় শক্তি বলে একটা এক্সারসাইজ, সমুদ্র শক্তি বলে একটা এক্সারসাইজ, এগুলো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া কন্ডাক্ট করে থাকে। এছাড়া ইন্ডিয়ার ডেভেলপিং ডিফেন্স ইন্ডাস্ট্রি, যেটা ইন্দোনেশিয়াকে খুব ইন্সপায়ার করে, কারণ ইন্দোনেশিয়া একটা মেজর কান্ট্রি ইন আসিয়ান এবং ইন্দোনেশিয়ার মিলিটারি পাওয়ার মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্টস এর মাধ্যমে আরো এনহ্যান্স হতে পারে।
এছাড়া মাল্টিল্যাটারাল রিফর্মস, ইন্ডিয়া ইন্দোনেশিয়া দুজনে বিলিভ করে যে ইউএন থেকে G20 প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা রিফর্মস হওয়া উচিত। এছাড়া রিজিওনাল পার্টনার্স কি, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ইন্ডো প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভ, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম এটসেট্রা, প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া দুজনেরই একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড যে একটা ট্রায়াঙ্গেল, সেটাতে ইন্ডিয়া ওয়ার্ক করছে কানেক্টিভিটি প্রজেক্টসের উপর। এছাড়া কালচারাল টাইস এর মধ্যে বালি যাত্রা রয়েছে, যেটা ওড়িশা থেকে যায় এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ পর্যন্ত যায়। এটা একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল যেটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার কালচারকে আরো ইমপ্রুভ করে। এছাড়া সাইবার সিকিউরিটি থেকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার একটা হিউজ কোঅপারেশন আমরা লক্ষ্য করে থাকি। ফর ইন্ডিয়া কেন এটা বেনিফিশিয়ারি? কারণ একটা ট্রেড, ইন্দোনেশিয়া হলো সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া ইন আসিয়ান রিজন আফটার সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুর প্রথম এবং ইন্দোনেশিয়া দ্বিতীয়। সেছাড়া ইন্দোনেশিয়া রিসেন্টলি ব্রিক্স জয়েন করেছে অ্যাজ এ পার্মানেন্ট মেম্বার। সেছাড়া হলো ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি, ইন্দোনেশিয়া আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট কান্ট্রি যেটা রুপিকে ইন্টারন্যাশনালাইজ করতে খুব সাহায্য করতে পারে। ইন্দোনেশিয়ার কাছে এটা কেন ইম্পর্টেন্ট? মার্কেট অ্যাক্সেস, ইন্ডিয়ার হিউজ ইকোনমিক মার্কেটের অ্যাক্সেস পেতে পারে ইন্দোনেশিয়া। ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ান কোম্পানিজ আর significantly invested by Indonesian companies and Indonesian air infrastructure. এছাড়া দুটো কান্ট্রি ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট টক্স এর উপর ফোকাস করে। ফুড সিকিউরিটি তাদের মেইন কনসার্নস, স্পেস কোঅপারেশন রয়েছে, এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুটো কান্ট্রি কোঅপারেশন করে থাকে। চ্যালেঞ্জেস, আনরিয়েলাইজড ট্রেড পোটেনশিয়াল, ইন্ডিয়া ইন্দোনেশিয়ার মধ্যে হিউজ ট্রেড পোটেনশিয়াল রয়েছে যেটা এখনো পর্যন্ত ট্যাপ করা হয়নি। চায়নাস ইনফ্লুয়েন্স, চায়না এক্ষেত্রেও নিজের ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করছে। সেছাড়া স্লো ডাউন প্রগ্রেস ইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, লিডার চেঞ্জের সাথে সাথে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে সেটাতে একটা হাম আসতে পারে। এটার ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে? যে আরো রিজিওনাল ইন্টিগ্রেশন বৃদ্ধি করা। এছাড়া এখানে যেমন পয়েন্ট দেওয়া রয়েছে, পিপল টু পিপল টাইজ ডেভেলপমেন্ট করা, ডেভেলপিং মিনিল্যাটারাল ইনস্টিটিউশনস, কোঅপারেশন ইন গ্লোবাল সাউথ, ক্যাপিটালাইজিং অন রিজিওনাল কোঅপারেশন, স্টেট রিফর্মস থেকে শুরু করে বিভিন্ন আমরা ক্ষেত্রে কাজ করতে পারি। এছাড়া এবার যে নিউজ ইন শর্ট রয়েছে সেটাগুলোকে আমরা গ্লান্স থ্রু করে নেব। যে ইন্ডিয়া সিঙ্গাপুর বায়োল্যাটারাল রিলেশন, এটা কি? যে 60 ইয়ার্স অফ ইন্ডিয়া সিঙ্গাপুর বায়োল্যাটারাল রিলেশন হয়েছে। সিঙ্গাপুর আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ সিঙ্গাপুর ইজ দ্য সোর্স অফ লার্জেস্ট এফডিআই ফ্লো, আর এছাড়া আসিয়ানের মধ্যে লার্জেস্ট ট্রেডিং পার্টনার, ইন্ডিয়ার 6th লার্জেস্ট ট্রেডিং পার্টনার। ইন্ডিয়া সিঙ্গাপুরের ডিপ্লোম্যাটিক টাইস 1965 এ এস্টাবলিশ হয়েছিল। দুটো দেশের মধ্যে রিলেশনকে আমরা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন 2024 বলে থাকছি। এছাড়া আমরা মাল্টিল্যাটারাল কোঅপারেশন কাজ করি, যেমন ইন্ডিয়ান রিভ অ্যাসোসিয়েশন, ইস্ট এশিয়া সাবমিট, কমনওয়েলথ, বিভিন্ন জায়গায় আমরা একসাথে কাজ করে থাকি। ইন্ডিয়ান ডায়াসপোরা, ইন্ডিয়া অরিজিনস পিপল কনসিস্টিং 9% অফ সিঙ্গাপুর পপুলেশন এবং আমাদের মধ্যে মিলিটারি এক্সারসাইজ কি? অগ্নি ওয়ারিয়র আর সিমবেক্স, এগুলো আমাদের মধ্যে মিলিটারি এক্সারসাইজ। এইবার দ্বিতীয় টপিক হলো নিউজ ইন শর্টসে ব্রিক্স। ব্রিক্স কি? যে কেন এটা নিউজে রয়েছে? কারণ ইন্দোনেশিয়া জয়েন করেছে, করে বর্তমান মেম্বার টোটাল 10 হয়ে গেছে। ইনফর্মাল গ্রুপিং অফ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ইন 2009 এবং সাউথ আফ্রিকা ইন 2010। আদার ফুল মেম্বার্স আর ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই, ইন্দোনেশিয়া। 3-pillar cooperation, political and security, economic and financial, cultural and people-to-people exchanges, represents 40% of the global population and estimated 37.3% of global GDP. India hosted 4th 2012, 8th 2016 and 13th 2021 BRICS summits. Birthright US citizenship, এখন বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে যে এটাকে চেঞ্জ করা হবে, ওই জন্য আমাদের এটাই শুধু ইম্পর্টেন্ট যে এরকম একটা কিছু ডোনাল্ড ট্রাম্প চেঞ্জের জন্য বারবার বলে আসছেন।
এছাড়া ওয়ার্ল্ডস লার্জেস্ট হাইড্রো পাওয়ার জ্যাম, ব্রহ্মপুত্র নদী তিব্বত হয়ে চায়না মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশে বাংলাদেশে যাচ্ছে। এটা এই নদীর উপরে এই নদীকে, ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে বলা হয় ইয়ারলুং জাংপো। এর উপরে চায়না একটা ড্যাম তৈরি করছে। সেই ড্যামটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম, এবং সেইটা যে চাইনিজ বর্তমান যে ড্যাম রয়েছে 3 গজ ড্যাম, সেই ড্যামটাকেও ছাপিয়ে যাচ্ছে, এবং যার জন্য আমাদের ইন্ডিয়াতে একটা কনসার্ন তৈরি হচ্ছে যে যখন তখন এটাকে চায়না এজ এ বম হিসেবে ইউজ করতে পারে, ওয়াটার বম হিসাবে। যখন তখন ইন্ডিয়াতে ফ্লাড আসতে পারে, এটা এখানে আর্থকুয়েকের সৃষ্টি করতে পারে, নানান রকম কনসার্ন আমাদের রয়েছে। এছাড়া পাংসু পাস হলো একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। কোথায় হয়? অরুণাচল প্রদেশে হয়। ফিলাডেলফিয়া করিডরটা হলো এই করিডরটা। এইটা হলো ইসরায়েল, এটা হলো গাজা। ইসরায়েলের গাজার মধ্যে ইসরায়েলের সাথে ইজিপ্টের যে বর্ডার রয়েছে গাজা স্ট্রিপের মাধ্যমে, এটাকে বলা হয় ফিলাডেলফিয়া করিডর। পানামা ক্যানাল কি? এটা এই যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা একটা জায়গা, ল্যান্ড দ্বারা এটা কানেক্টেড ছিল, এটাকে বলা হয় পানামা ইস্থুমাস। সেই পানামা ইস্থুমাস কেটে পানামা ক্যানাল করা হয়। সেইটা রিসেন্ট টপিকসে রয়েছে, কারণ ইউএসএ দাবি করছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে এটা আমাদেরকে নিয়ে নেওয়া উচিত। এটা 82 কিলোমিটার or 51 মাইল আর্টিফিশিয়াল ওয়াটারওয়েজ দ্যাট কানেক্টেড প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশানস থ্রু পানামা। the canal transport ship through Bhutan Lake. এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এখানে যে লেকটা রয়েছে সেটার নাম ভুটান লেক। সিগনিফিকেন্স কি? one of the two most strategic artificial waterways in the region, that is after Suez Canal. Panama Canal is one of the strategic importance of place. থ্যাংক ইউ। আমাদের আজ মে মাসের ইন্টারন্যাশনাল রিলেশন আমাদের এখানেই সমাপ্ত হলো।